নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিজেপিতে কার্যত রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেল দিলীপ ঘোষের, আর তাকে স্বেচ্ছা নিষ্কৃতি দেওয়া হচ্ছে দলের তরফে। কারণ আমি আপনাদের আগেই বলেছিলাম যে দিলীপ ঘোষ যেহেতু বিজেপির কোনো কমিটিতে নেই, কোনো জায়গায় নেই, তিনি একজন সাধারণ সদস্য, তাই তাকে সাসপেনশন, শোকজ এগুলো করার কোনো বিষয় নেই। এবং দল হয়তো যেহেতু প্রাক্তন রাজ্য সভাপতি, সেই কারণে হয়তো তাকে বহিষ্কার করবে না, বা সাংসদ প্রাক্তন। তো সেই সম্মানটুকু দিয়ে যেটা করা হয়েছে, তাকে স্বেচ্ছা নিষ্কৃতি দেওয়া হচ্ছে। এবং দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছে যে দিলীপকে কোনো কর্মসূচিতে ডাকার দরকার নেই। দিলীপের বিষয়ে কোনো রকম কেউ যাতে বিবৃতি বা সংবাদ মাধ্যমের কাছে কিছু মুখ না করে, এ বিষয়ে নির্দেশ জারি হয়েছে। তো দিলীপ যেমন বাড়িতে আছেন, তিনি বাড়িতেই থাকবেন। কার্যত তাকে এখন গ্যালারিতে বসে খেলা দেখতে হবে, তারপরে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি তিনি ঠিক করবেন। তো দিলীপকে নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছিল দীঘার মন্দিরে যাওয়া নিয়ে, এই নিয়ে যখন জলঘোলা চলছিল, আমি আপনাদের বলেছিলাম যে গত বুধবার দিন যখন বিজেপির বর্ধিত সাংগঠনিক বৈঠক হয়েছিল, সেই সাংগঠনিক বৈঠকে দিলীপকে ডাকা হয়নি। সেটা কেন্দ্রীয় নেতারা, যারা এখানে অবজারভাররা আছেন, তারাই সিদ্ধান্ত নিয়েছিলেন দিলীপকে যাতে ডাকা না হয়। এবং মিটিংয়ে দিলীপের বিষয়ে কোনো আলোচনা হয়নি, সেটাও কেন্দ্রীয় নেতৃত্ব মিটিং শুরুর আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো দিলীপকে নিয়ে আলোচনা হবে না, এবং কেউ যদি আলোচনা করতে যায় সেটা তাকে থামিয়ে দেওয়া হবে, সেই বিষয়ে যাতে কেউ আলোচনা না করে, সেই নির্দেশ ছিল। তো যাই হোক, বুধবারের মিটিংয়ে, সেই মিটিং অবশ্য গোড়া থেকেই উপস্থিত ছিলেন এবং শুরু থেকেই শুভেন্দু অধিকারী। শুভেন্দু সাধারণত বিজেপির এই ধরনের মিটিংয়ে উপস্থিত থাকেন না, কিন্তু তিনি সেদিনকে ছিলেন, হয়তো আভাস পেয়েছিলেন। যাই হোক, তো যেটা জানা যাচ্ছে যে আরএসএস কার্যত হাত ধুয়ে ফেলেছে, দিলীপকে খরচের খাতায় ফেলে দিয়েছে। কারণ আরএসএস শেষ পর্যন্ত চেষ্টা করেছিল দিলীপকে একটা লাইনে আনার, কিন্তু দিলীপ সেটা তাদের নির্দেশ মানেনি। তারপর যেটা দিল্লির বিজেপি নেতারা যে সিদ্ধান্তটা নিয়েছেন, এবং এটা নেওয়ার কারণটা কেন সেটা আপনাদের আমি একটু বলছি। সেটা হচ্ছে যে দিলীপের একটি টিভি সাক্ষাৎকার দিলীপের সর্বনাশ ডেকে আনে, এবং সেই টিভি সাক্ষাৎকারে তিনি মমতা ব্যানার্জিকে ক্লিনচিট দিয়েছিলেন, এবং সেই দুর্নীতির বিষয়ে ক্লিনচিট দিয়েছিলেন। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতি বিষয়ে ক্লিনচিট দেওয়ার পরেই দিল্লির নেতৃত্ব খেপে যান। কারণ কলকাতা থেকে অনেকেই দিল্লির নেতাদের কাছে দিলীপের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে যেখানে তারা মমতা ব্যানার্জির দুর্নীতি নিয়ে আন্দোলন করছেন, সমস্ত কিছু করছেন, সেখানে দিলীপ ঘোষ একটা টিভি সাক্ষাৎকারে এরকম ধরনের ক্লিনচিট দেওয়াটা দল অস্বস্তিতে পড়েছে। তারপরে দিল্লির নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন, এবং তারা জানিয়ে যান যে দিলীপকে তারা মানতে পারছেন না, এবং তাকে যাতে স্বেচ্ছা নিষ্কৃতি দেওয়া হয়, কোনো মিটিংয়ে ডাকা হবে না, তাকে কোনো কর্মসূচি দেওয়া হবে না, এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তো কোন টিভি সাক্ষাৎকারে দিলীপ বলেছিলেন, আমি আপনাদের একটু শোনাবো। উনি এই কন্ট্রোভার্সির সময় যখন টিভি সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখন রিপাবলিক বাংলায় স্বর্ণালী সরকারকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন যে মমতা ব্যানার্জিকে তিনি ক্লিনচিট দিয়েছিলেন। আমি সেটা আপনাদের শোনাবো, শুনেন দিলীপ সেদিনকে কি বলেছিলেন। সাধারণ কর্মী সমর্থকদের কথা বলছিলাম। আমি বলছিলাম যে আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো তরোয়াল চালায়নি, নিজে তো ইট ছড়িনি, রক্তগঙ্গা বওয়ায়নি। মানে আপনার চোখে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে অবস্থানটা কোন জায়গাতে আজকে? মমতা ব্যানার্জি তার জায়গায় আছে, দিলীপ ঘোষের কিছু যায় আসে না, উনি কোথায় থাকলেন না থাকলেন। আমি কোথায় আছি সেটা বলতে পারি। আমি আজ যে দুর্নীতি টিএমসির নামে বন্ধ আছে, মমতা ব্যানার্জির নামে কেউ কেস করতে পেরেছে? পারেনি। কার নামে করেছে? যারা তার আঁচলের তলায় থেকে খেয়েছে, যারা আপনার চোখে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম মানে ক্লিন ইমেজ। আমি কি বলবো? দিলীপ ঘোষ বললে কি যায় আসে? যারা বলছে তারা জিজ্ঞেস করুন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো দুর্নীতির কেস, কোনো ক্রিমিনাল কেস আছে? তার নাম করে যেমন ভাঙিয়ে খেয়েছে, তার নাম হয়ে খুন করেছে, লুট করেছে। এটা তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন যে আমার আঁচলে থেকে অনেকে আমি তৈরি করে দিয়েছি, আমার আড়ালে লোকে চুরি করছে, সব দায় আমার, সব চুরি আমি করছি। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। ঠিকই বলেছে তো, আমি বলছি 100 বার ঠিক বলেছেন উনি। যাদেরকে বলেছে তারা বলুক, গায়ে গু লেগে আছে। দিলীপ ঘোষকে যেন চ্যালেঞ্জ না করে কেউ। তো এই সাক্ষাৎকারের পরেই শোরগোল শুরু হয়ে গেছিল যে দিলীপ ঘোষ কেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিনচিট দিলেন। সবচেয়ে খেপে যান হচ্ছে আরএসএস এর যারা বাংলার নেতারা আছেন তারা। কারণ আমি আপনাদের বলেছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন দিলীপ দীঘার মন্দিরে গিয়ে দীঘায় জগন্নাথ দেব এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার সঙ্গে এইটা মিডিয়ার সামনে বলেছিলেন, এবং বলেছিলেন যে পার্টি মন্দিরে যেতে কেন বারণ করবে, তাই তিনি চলে এসছেন আমন্ত্রণ পেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোঁজ গল্প করেছিলেন, সেসব ছবি যখন আসে প্রকাশ্যে, তারপর থেকেই তারপর সুকান্ত মজুমদারের সভাপতি, তিনি বলেছিলেন যে পার্টি এটা এন্ডোর্স করে না, এটা পার্টির সিদ্ধান্ত ছিল না। তো দিলীপ যাই হোক
অনেক কথা বললেন। পরের দিন যেটা হয়েছিল, দিলীপ বেশ কিছু নেতাকে আক্রমণ করলেন, কারোর নাম ধরে আক্রমণ করলেন, কারোর নাম না করে আক্রমণ করলেন। বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আঁচলের তলায় অনেকে নেতা হয়েছেন, তাদের আজকে বড় বড় কথা, এবং কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে যারা এতদিন রয়েছেন তারা বিজেপিতে এসে উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন, এই ধরনের কথাবার্তা বললেন। অনেকে বললেন যে এটা আসলে কার্যত শুভেন্দু অধিকারীকে হিট করার জন্যই তিনি এটা বলেছিলেন। তো এই সব হওয়ার পরে শুক্রবার দিনটা, বৃহস্পতিবার বললেন, শুক্রবার দিন আরএসএস নেতৃত্ব দিলীপকে ডেকেছিলেন কেশব ভবনে, এবং সেখানে তাদের যে দিলীপ যে কথাগুলো বলেছে সেটা যে তারা পছন্দ করছেন না সেটা পরিষ্কার হয়ে গেছিল। এবং আমি বলেছিলাম যে আরএসএস নেতৃত্ব দিলীপকে কার্যত রগরানি দিয়েছিলেন, কারণ দিলীপ এই ধরনের কথা কেন বললেন, কেন প্রথম পার্টি যেটা চেয়েছিল যে কেউ যাতে না যায় সেই মন্দির উদ্বোধনে, সেখানে কেন গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রশস্তি গিয়েছিলেন যে তার হাত ধরেই দীঘায় জগন্নাথ দেব এসছেন, এইসব বিষয়ে তারা ব্যাখ্যা চান। এবং তারা বুঝিয়ে দিয়েছিলেন যে দিলীপ যেগুলো করেছেন তারা ঠিক করেননি এবং আরএসএস সেটা মেনে নিতে পারছে না। তো দিলীপ তখন তাদেরকে অনেক কিছু বুঝিয়েছিলেন, কেন তিনি গেছেন, কি বৃত্তান্ত, পার্টি কি বলে কোনো রকম নির্দেশিকা জারি করেনি, পার্টি তাকে বারণ করেনি পার্টির তরফে মন্দিরে না যাওয়ার জন্য, এইসব বলে টলে, এবং বিজেপি মন্দিরে যাওয়াটা বয়কট করতে পারে না, এসব অনেক ব্যাখ্যা টাক্কা দিয়েছিলেন। কিন্তু আরএসএস নেতৃত্ব তাতে খুশি হননি এবং তারা দিলীপকে বুঝিয়ে দিয়েছিলেন যে এই ধরনের যাতে কোনো কথাবার্তা তিনি আর না বলেন, কোনো বিতর্কিত কথাবার্তা না বলে, এই নির্দেশ ছিল। কিন্তু আরএসএস শেষ পর্যন্ত চেয়েছিলেন যাতে দিলীপ দলে থাকতে পারেন, কারণ দিলীপ যেহেতু আরএসএস থেকে এসেছিলেন। কিন্তু দিলীপ সেসব শোনেননি, ধার ধারেনি। দিলীপ লাগাতার বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন, সাক্ষাৎকার দিয়ে তার কথা বলে যাচ্ছিলেন। তখনও আরএসএস নেতৃত্ব সেটা মেনে নিচ্ছেন যে ঠিক আছে, দলের কিছু কথা বা তার নিজের বক্তব্য তিনি রাখছেন, ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিনচিট দেওয়ার পর আরএসএস নেতৃত্ব খেপে যান এবং তারা দিল্লিতে সেগুলো জানান যে এই ধরনের কথাবার্তা বলেছেন, একে আর পার্টিতে রাখার প্রশ্ন নেই, বা পার্টিতে তাকে কোনো কর্মসূচি বা তার মিটিং এ ডাকার কোনো বিষয় নেই, তাকে যাতে বয়কট করা হয়, এরকম একটা বিষয় তারা জানালেন। এবং সঙ্গে সঙ্গে দিল্লি থেকে সেই নির্দেশ এলো। এবং এখন যেটা অবস্থা তাতে যেটা শোনা যাচ্ছে যে এরপরে সুকান্ত মজুমদারকে যেটা করতেই হবে এটা দিলীপকার কোর কমিটির মিটিং হয়তো ডাকা হবে না, এবং পাশাপাশি জেলার যারা সভাপতিরা আছে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে দিলীপ ঘোষকে যাতে কোনো রকম পার্টি কর্মসূচিতে না ডাকা হয়, কারণ জেলা সভাপতিদের নির্দেশ ছাড়া কোনো কর্মসূচি হলে বা জেলা সভাপতি না থাকলে সেই কর্মসূচি বিজেপির বলে তারা মনে করেন না। তো সেই হিসাবে কোনো জেলা থেকে হয়তো তাকে কর্মসূচি বা পার্টি প্রোগ্রাম তাকে দেওয়া হবে না। অটোমেটিক্যালি দিলীপ নিজে যেতে পারেন, কোনো জেলায় তার অনুগামী তার পরিচিত নেতাদের কাছে দেখা করতে যেতে পারেন, তিনি চায় পে চর্চা করতে পারেন, সেখানে পার্টির কোনো বাধা নেই। কিন্তু পার্টির তরফে কোনো প্রোগ্রাম দেওয়া হবে, এবং বিজেপি সূত্রে যেটা করো, দিলীপ যে গাড়িটি চড়েন সেই গাড়িটি পার্টির দেওয়া, এবং আস্তে আস্তে যেটা হবে 6 মাসের মধ্যে যে এবার গাড়ির তেল বন্ধ করে দেওয়া বা গাড়িটা আস্তে আস্তে নিয়ে নেওয়া, কারণ তিনি যখন পার্টি কর্মসূচিতে যাচ্ছেন না, পার্টির কোনো কাজের সঙ্গে যুক্ত নেই, তাহলে তার গাড়ির কি প্রয়োজন বা গাড়ির তেলের খরচ কেন পার্টি দেবে, এইসব করে গাড়িটাকে তার টেনে নেওয়া হবে। এবং তারপরে যেটা হবে সেটা সিকিউরিটি প্রত্যাহার, কারণ এখন দিলীপ এমপি নেই, এখন তিনি পার্টির কোনো পদে নেই, কোনো কিছুতেই নেই, তো সেখানে তার নিরাপত্তা আদৌ প্রয়োজন আছে কিনা সেই রিভিউ করে আসলে যে বিজেপি ছেটে ফেললে কাউকে এইগুলো দিয়ে এগুলো তার সিগন্যাল, তার সিকিউরিটিটা প্রত্যাহার করে নেওয়া, তার পার্টিতে তার গাড়ি দেওয়া থাকলে সেই গাড়ি তুলে নেওয়া, এই সবগুলো তারা করবে, নিশ্চিতভাবেই হবে। এবং দিলীপকে সেইগুলো আস্তে আস্তে সেই নির্দেশগুলো যাবে। এবং যেটা সর্বোপরি যে যখনই তিনি আস্তে আস্তে এরকম ভাবে পার্টি কর্মসূচি পাবেন না বা বসে যাবেন, তখন তাকে আর কোনো রাস্তা তার থাকবে না, কারণ আরএসএস যখন হাত ধুয়ে ফেলেছে দিলীপের ব্যাপারে, কারণ আরএসএস নেতৃত্ব ইতিমধ্যেই বলা বলি শুরু করেছিল যে তাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, কেশব ভবনে ডেকে তাকে বলা হয়েছিল, কিন্তু দিলীপ ঘনিষ্ঠদের কাছে যেটা বলেছিলেন যে আরএসএস নেতৃত্ব তাকে যতই ধমক দিক, তাকে যতই কড়া কথা শোনাক না কেন, তিনি যা তাদের বুঝিয়ে এসছেন তাতে তিনি নিশ্চিত যে তিনি ঠিক কাজই করেছেন এবং আরএসএস নেতৃত্ব সেটাকে মেনে নেবে। দিলীপের এরকম একটা কনফিডেন্স ছিল, কিন্তু সেটা যে আরএসএস নেতৃত্ব মেনে নেয়নি সেটা বোঝা গেল যখনই দিল্লি থেকে সেই নির্দেশ এলো, এবং রাজ্য কমিটি সেটা মেনে নিয়ে বুধবারের মিটিং এ তাকে ডাকা হলো না, এবং ভবিষ্যতে সম্ভবত তাকে ডাকা হবে না। এখন দিলীপ ঘোষের আরএসএস এর ফেরারও কোনো রাস্তা নেই, কারণ তিনি ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন। আগে তিনি বলতেন যে পার্টির কোনো পদে না থাকলে, সংসদীয় কোনো পদে না থাকলে, পরিষদীয় কোনো পদে না থাকলে তিনি লোটা কম্বল নিয়ে আবার
ইয়েতে সঙ্গে ফিরে যাবেন, মানে আরএসএস এর গিয়ে কাজ করবেন, কারণ তিনি এখন আর প্রচারক নেই, তিনি বিজেপিতে চলে এসেছেন, প্লাস হচ্ছে তিনি বিয়ে করে ফেলেছেন, তাই এখন সঙ্গে তিনি ফিরতেও পারবেন না। তো এরকম একটা অবস্থাতে দিলীপের বিজেপিতে রাজনৈতিক কেরিয়ার কার্যত শেষ হতে চলেছে বলেই বিজেপির নেতারা বা রাজ্যের যারা নেতারা আছেন তারা মনে করছেন, যা বাংলায় যারা আরএসএস নেতারা আছেন তারাও মনে করছেন যে আর তার ফেরার উপায় নেই। এখন দিলীপ যদি অন্য কিছু ভাবনা ভাবেন সেটা তার বিষয়, অন্য কোনো দলে যাবেন কিনা নাকি, কারণ দিলীপ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তিনি তৃণমূলে যাচ্ছেন না। কিন্তু যখনই বিজেপি তাকে আস্তে আস্তে তাকে কোণঠাসা করে ঘরে ঢুকিয়ে দিয়েছে, তাকে স্বেচ্ছা নিষ্কৃতি বলছে তারা, যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না হলো না, আবার তাকে বুঝিয়ে দেওয়া হলো যে তুমি আর পার্টিতে কোনো ভূমিকায় থাকবে না, সেটাকে ওরা স্বেচ্ছা নিষ্কৃতি বলছে, বিজেপির নেতৃত্ব স্বেচ্ছা নিষ্কৃতি দেওয়া হচ্ছে। তো এখন দিলীপ তার পরবর্তীকালে, জানি না তিনি এতদিন ছোটবেলা থেকে সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন, তারপরে তিনি অন্য কোনো পার্টিতে যেতে পারবেন কিনা, যদিও বারবার গত কয়েকদিন ধরে 30 এপ্রিল থেকে বা তারপরের দিন থেকে 1 মে থেকে তিনি বারবার বলে আসছেন যে তিনি বিজেপি ছেড়ে অন্য কোনো দলে যাবেন না, দরকারে রাজনীতি ছেড়ে দিয়ে ঘরে থাকবেন। এখন দেখা যাক সেটা ভবিষ্যতে দিলীপ কি সিদ্ধান্ত নেন, আমরা সেদিকে নজর রাখবো। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।